আলাইকুম। আজকে ভারত বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের যে দলীয় এবং রাজনৈতিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর কিছু বিষয় বাংলাদেশের সাথে কতটা যুক্তিসঙ্গত এবং তারা আমাদের সাথে কতটা ন্যায়সঙ্গত আচরণ করে বা তাদের রাজনৈতিক বাস্তবতায় কতটা করা উচিত, সেই বিষয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর কামরুল হাসান মামুন স্যারের কিছু পোস্ট দেখলাম। সেখান থেকে কিছু তথ্য নিয়ে আমি মূলত এই বক্তব্যটা তুলে ধরছি আপনাদের সামনে। সেটা হচ্ছে কামরুল হাসান মামুন স্যার যেটা বলেছেন সেটারই কিছু অংশ আমি কোট করেই মূলত তৈরি করছি। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাংবিধানিকভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তো সেই দেশ কিভাবে বিজেপির মতো একটি ধর্মান্ধ দলকে ক্ষমতায় রাখে, তো এটা একটা চিন্তার বিষয়। ভারতের মানুষ কি চায় সেটা একান্তই তাদের কি বলে ব্যক্তিগত বিষয় বা ব্যাপার, তাই না? তো তো এখন যদি আমি তাদের বিষয়ে কথা যদি নাই বলি, তারপরও যদি না তারা বাংলাদেশের ধর্মান্ধের দিকে হাঁটছে, এই নিয়ে তাদের মিডিয়াতে অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে এইটা নিয়ে অনেকে হয়তো কথা বলতো না, কিন্তু অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছে, কারণ তারা হচ্ছে বাংলাদেশের ধর্মান্ধ না কি এইগুলো নিয়ে তো তাদের এত হেডেক থাকার কোনো বিষয় নেই। আরও কিছু বিষয় বলছে, যেমন মোদির কাছে কি বলেছে, মোদি হচ্ছে কি ট্রাম্পের প্রশাসনের কাছে বাংলাদেশ নিয়ে কি নানা অভিযোগ করেছে বা দেন দরবার করতে চাচ্ছে। তো এইগুলো যদি আমরা না দেখতাম, তাহলে আমাদের এই ধর্মান্ধ বা এইরকম বিষয় বিষয় আমাদের আসতো না কথার ভিতরে। তো যাই হোক, এখন যেটা বিষয় সেটা হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলতাম না, কিন্তু আমরা কি কখনো তাদের বিরুদ্ধে এরকম কোনো কিছু বলছি, সেটা একটা ভাববার বিষয়। আমরা কখনো অভিযোগ অথবা তাদের দেশ নিয়ে কোনো দেন দরবার অথবা এই ধরনের কোনো কিছুকে আমরা করছি? আমার মনে হয় না আমরা করছি। তাহলে তাদের কিসের স্বার্থে তারা এইগুলো করছে, এটাই এখন আমাদের প্রশ্ন। যাই হোক, তো ভারতে বিশ্বমানের অনেক স্কলার আছে, অনেক গবেষক আছে, তারপর অনেক প্রযুক্তিবিদ আছে, অনেক লেখক আছে। তো সেই দেশ কিভাবে মোদির মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হয় এবং এতটা জনপ্রিয়তা হয়, সেটাই আসলে খুবই একটা ভাববার বিষয়। এটা কি ভারতের ইমেজের সাথে যায়? ভারতের মতো একটি দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্টের কথা বুঝতে দুইজন দোভাষীর সাহায্য নিতে হয়। এটা কি কম লজ্জার? তো এগুলো আসলে একটা এগুলো কি মেসেজ দেয়, সেটা আমরা তাদের নিয়ে কথা বলতে চাইতাম না, আমিও চাইতাম না, ব্যক্তিগতভাবে আমার কোনো ইচ্ছাও নেই তার এই বিষয়গুলো নিয়ে কথা বলার। তারপরেও বলতেছি যে দেখেন, এগুলো কেন হবে একটা দেশের প্রধানমন্ত্রী, তাই না? ভারতীয় বংশোদ্ভূত সুইডিশ একাডেমিক ও বুদ্ধিজীবী, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের খ্যাতনামা অধ্যাপক অশোক সোয়াইন এক টুইটে বলেন, যখন ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের চেইনড এবং হ্যান্ডকাপড অবস্থায় বিমান ভর্তি করে ভারত ফেরত পাঠাচ্ছে, তখন ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাংলাদেশ ও মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছে। শুধু তাই না, তিনি আরেকটি টুইটে লেখেন যে ট্রাম্প মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানায়নি, বরং মোদি নিজেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন এবং ট্রাম্প তাকে সেই সুযোগ দেন ইসরায়েল, জাপান ও জর্ডানের নেতাদের সফরের পরে। তো মোদি একজন নিম্নমানের ব্যক্তি, ভারতের ভাবমূর্তি ও মর্যাদাকে বৈশ্বিক পর্যায়ে
নষ্ট করে দিচ্ছেন। এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই। আরেকটি টুইটে অশোক সোয়েন লিখেছেন, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের মতে শেখ হাসিনা বাংলাদেশে 1400 প্রতিবাদকারীর হত্যার জন্য সরাসরি দায়ী। তাকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি বলা হয় সংক্ষেপে, পাঠানো উচিত বা দেশে ফিরিয়ে এনে কি তাকে ন্যায় বিচারের মুখোমুখি করা উচিত। আমার মনে হয় এটা আমরা সবাই চাই যে অপরাধী যত বড়ই হোক তার কোর্টে তার বিচার হবে এবং তার শাস্তি হলে শাস্তি সে ভোগ করবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? তো আসলে ভারত শুধু শেখ হাসিনাকে থাকতেই দেয়নি, একই সাথে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে দিনের পর দিন, যেটা আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি। ট্রাম্পের সাথে বৈঠকে ভারত নিয়ে বিভিন্ন ধরনের নালিশ চলেই যাচ্ছে। তো এটা কেন? আমরা তো কিছু করছি না, তাই না? কিছুদিন আগে ভারতের কংগ্রেসের এমপি শশী থারুর বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নির্দিষ্ট একটি দলের সাথে সখ্যতা না করে বাংলাদেশের মানুষের সাথে সখ্যতা করা। আমার মনে হয় এই কথাটা উনি সঠিকই বলেছেন, কারণ নির্দিষ্ট দলের সাথে করতে গেলে অনেক দল আছে, তাই না? ওই দলগুলোর মানুষগুলোর সাথে আসলে সম্পর্ক ওইভাবে হয়ে ওঠে না। এজন্য নির্দিষ্ট দলের সাথে না করে ওই দেশের মানুষের সাথে সম্পর্ক করার কথা বলেছেন। তো তিনি আমার মতে অসাধারণ একটা কথা বলেছেন, এটাই হওয়া উচিত। বাংলাদেশে আজকে কি হচ্ছে, যে ভারত বিরোধী একটা মনোভাব আছে, এটা তৈরি করেছে মোদি ও তার দল। তারা বাংলাদেশের ভালো না চেয়ে শুধু নিজের লাভ খুঁজতে গিয়ে একটি দলকে যত রকম অবৈধ সাপোর্ট দিয়েছে, কোনো জায়গায় একটুও বাদ দেয়নি, মানে একটু চুল পরিমাণও মনে হয় বাদ দেয়নি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। এমনকি ভোটারবিহীন নির্বাচনেও সহায়তা করেছে। তাহলে দেখেন কি অবস্থা। একটি দেশকে ধ্বংসের জন্য তারা যতগুলো কাজ করার দরকার সবই করেছে। আজকের বাংলাদেশ ভারতের সম্পর্ক যতটা খারাপ, তার সবচেয়ে বড় কারণ কে বলেন? আপনারা বলেন। তার কারণ হচ্ছে মোদি আর তার দলের একচোখা নীতি। যেই নীতির কারণে শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসার কোনো দায় অনুভব করেননি, কারণ মানুষের মন জয় করে নির্বাচিত হওয়ার কোনো তার চাপই ছিল না, তাই না? এই চাপ না থাকলে তিনি মানুষকে কেন ভালোবাসবেন? কারণ মানুষের ভোট তো তার প্রয়োজন হয় নাই, তাই না? দলের সাথে দলের সম্পর্ক হওয়ার ফলে বাংলাদেশের জনগণের বিশাল একটি অংশের মনে ক্ষোভ জমেছে। ক্ষোভ, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এটা ক্ষোভটা জমতেই পারে, এবং এটা না জমলেই বরং উল্টা হবে অবস্থানটা আমাদের। তো এই ক্ষোভ জানাতে গেলেই বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে বলে ভারতীয় মিডিয়াতে ট্যাগ দিচ্ছে। আরে বাবা, নিজের দেশের দিকে নজর দিন আর নিজের দেশের পররাষ্ট্রনীতি সংশোধনের চাপ দিন। শশী থারুরের মতো ভারতীয় যারা আছেন তাদের আওয়াজ তুলতে হবে। আমাদের কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হোক। তো এই ইন্ডিয়া যে কাজগুলো করেছে, এই কাজগুলো থেকে ইন্ডিয়াকে বের হয়ে আসতে হবে। আমরা তো তাদের দেশ নিয়ে এই তো কিছু মাথা ঘামাই না, তাহলে তারা কেন আমাদের দিকে এত মাথা ঘামাবে, এত নজর দিতে হবে কেন? পারস্পরিক সম্পর্কর উন্নতি করতে গেলে আমাদের সবার দিকে নজর দিতে হবে। শুধু একপেশেভাবে আপনারা সুবিধা ভোগ করে যাবেন আর আমরা বঞ্চিত হব বাংলাদেশিরা, তা তো হবে না। তো এই বিষয়ে অনেকেই মিডিয়াতে কথা বলতেছেন, আমরাও কথা বলছি। তো এই বিষয়ে কথা বলতে যে মুস্তাক কাদরি নামে একজন ভদ্রলোক, উনি বলেছেন যে আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হোক, কিন্তু সেই সম্পর্ক দলের সাথে দলের না, মানুষের সাথে মানুষের সম্পর্ক চাই। আত্মমর্যাদা বজায় রেখে দুই দেশের সম্পর্ক দৃঢ় হোক, সেটা চাই। বাস্তবতার নিরিখে এটাই হওয়া উচিত, এবং এটাই হলে সবার জন্য মঙ্গল। এটাই আমিও এটাই ভাবি।
তো এই হচ্ছে যখন বাস্তবতা, তখন হচ্ছে এই বিষয়ে অনেকেই কথা বলছে। এর মধ্যে আরেকজন আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। উনি বলেছেন যে ভারত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ হলেও বিজেপির উত্থান মূলত হিন্দু জাতীয়তাবাদ, উন্নয়ন প্রচার এবং বিরোধী দলের দুর্বলতার ফলে সম্ভব হয়েছে। মোদির জনপ্রিয়তা অভ্যন্তরীণ রাজনীতিতে শক্তিশালী হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ভাবমূর্তি বিতর্কিত, বিশেষত কূটনৈতিক ও ভাষাগত সীমাবদ্ধতার কারণে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভারতের উচিত কোনো নির্দিষ্ট দলের পরিবর্তে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলা, যাতে আস্থার সংকট তৈরি না হয় বা আস্থার সংকট না বাড়ে। শশী থারুর যথার্থই বলেছেন যে ভারতের একপেশে নীতির কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে, যা দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো যেটা আমরা একটু আগেই বললাম আর কি, উনিও আরিফুল ইসলামই ঠিক একইভাবে কথাগুলো বলেছেন। তো আমরা আত্মমর্যাদার ভিত্তিতে জনগণের মতামতের গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থ রক্ষা করে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের দুই দেশের জন্যই মঙ্গল হবে বলে আমি মনে করি। তো আরেকজন বলেছেন, ওনার নাম হচ্ছে মুন্সি মুর্তজা আলী। উনি বলেছেন যে ভারতের স্কলাররা গোঁড়া এবং উগ্র। তো এখন এই হচ্ছে বিষয়। তো এখন আমি মনে করি যে ইন্ডিয়া তাদের নিজের স্বার্থ তো তারা দেখবেই। আমাদের বাংলাদেশকে যেমন কেউ ভালোবাসে নাই, তারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে। ইন্ডিয়া কি তার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে? এটা আমার প্রশ্ন। তারা কখনোই নিজের স্বার্থকে জলাঞ্জলি দেবে না। তারা আমাদের দেশ থেকে নিজের স্বার্থ উদ্ধার করতেছে, নিজের দেশটাকে বাঁচাচ্ছে, কিন্তু আমরা কি করতে পেরেছি? আমরা তা পারছি না। তাই আমার মনে হয় যে যারা কমেন্ট যে বলেছেন এই কথাগুলো ধ্রুব সত্য। এটা মেনে যদি চলা যায় তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে বলে আমি মনে করি। তো ঠিক আছে, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।